বৃষ্টি বাদলের মাস চলছে এখন সব জায়গায়। যেখানেই চোখ যায় দেখা যায় বৃষ্টি ভর্তি ডোবা পুকুর, আর শোনা যায় পানির থই থই আওয়াজ। শহরে এসব তেমন টের না পেলেও গ্রামে এগুলো ছাড়া জীবন কাটানোই যায় না। চাঁদপুরের একটি গ্রাম উদ্দুমদি হলো তেমন। সেখানে বৃষ্টি মানে ছোট বাচ্চাদের জন্য এক প্রকার উৎসব। মাছ ধরা, বৃষ্টিতে ফুটবল খেলা, নদীতে বা পুকুরে গোসল করাও কত কি। সেই গ্রামে বাস করত এক পরিবার। বাড়িতে থাকতেন শুধু দুই ছেলে আর তাদের মা। বাবা কাজের জন্য বেশিরভাগ সময় ঢাকাতেই থাকতেন। বাবা নূর হোসেন, মা পারুল বেগম এবং ছোট ছেলের নাম সাব্বির আর বড় ছেলে অভ্র। অভ্র আর সাব্বির ভাই হলেও তাদের দুজনের মধ্যে ছিল বেশ খানিকটা অমিল। অভ্র ছিল 12 বছরের ছেলে। সে একটু শান্তশিষ্ট, কিন্তু মাছ ধরায় ছিল খুবই পারদর্শী। অন্যদিকে সাব্বিরের বয়স ছিল মাত্র 8 এবং সে ছিল কিছুটা চঞ্চল স্বভাবের, এবং সাব্বির ছিল তার বড় ভাইয়ের জন্য পাগল। একদিন বিকেলে আকাশে কালো মেঘ রাগে গুড় গুড় আওয়াজ করছে। দেখা যাচ্ছে মাঝে মাঝে কালো মেঘের আড়াল থেকে আলোর ঝলকানি। যেহেতু বিকেলের সময়, তাই অভ্র সাব্বির দুজন গিয়ে মাছ ধরছিল ছোট একটা খাল থেকে। মাছ ধরে সন্ধ্যায় তারা বাড়ি যেতেই তাদের মা বলে, দুই শয়তান বাড়ি আইসোস, তোরা যে এই ঠাডার মধ্যে মাছ ধরতে যাস, বিপদ হইব। কথা তো হুনস না তোরা। কিছু হইব না, এই তো সন্ধ্যার আগে বাড়িতে আইয়া পড়ছি। মা দেখো দেখো, ভাইয়ে কতটি মাছ ধরেছে। এই বলে সাব্বির তার কোমরে বাঁধা চুড়ি দেখালো। সত্যি অনেক মাছ, কিছু কিছু মাছ তো বেশ লাফাচ্ছিল। তারপর সাব্বির তার মাকে বলে মাছগুলো ভেজে দিতে, এবং তারা দুজন হাত মুখ ধুতে যায়। রাতে সবাই একসাথে খেতে বসে। অভ্র তার খাবারের লোকমা মুখে তুলবে, ঠিক তখন সাব্বির বলে ওঠে, ভাই তুই না কইছো আজকে মা ঘুমিয়ে পড়লে রাইতে মাছ ধরতে যাইবা আমগো বাড়ির সামনে খালে। এই কথা শুনে অভ্র তার লোকমাটা মুখের সামনে নিয়ে আটকে যায় এবং তার মার দিকে তাকিয়ে দেখে তার মা রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আইসকা বাইরে ঝড় হইব। আইসকা যদি তোরা বাইর হইছস, তাইলে তো গো ঠ্যাং ভাঙ্গালামু কইয়া দিলাম। এই কথা শুনে সাব্বির আর অভ্র চুপসে গিয়ে খাবারে মনোযোগ দেয়। খাওয়া দাওয়া শেষ করে দুজনেই তাদের ঘরে শুতে যায়। ঘরে ঢুকে অভ্র সাব্বিরের মাথায় একটা থাপ্পড় দিয়ে বলে, তোর মুখ কি কখনো বন্ধ থাকে না? সবসময় রেডুয়ার মতো বাজতে থাকে। সাব্বির তার মাথায় হাত বোলাতে বোলাতে বলে, আমি কি করবো, আমি তো খুশির ঠেলায় কইয়া লাইছি। এখন কি তাইলে মাছ ধরতে যাবো না আমরা? জামু, খালি আমি, তুই বাইতো থাকবি? আমি বাড়িতে থাকুম কেন, আমিও যাবো তোমার লোকে। ভাই আমাকে না নিলে আমি মাকে কইয়া দিব। আচ্ছা, কান্দিস না, এখন ঘুমা। এই বলে সাব্বির অভ্র শুয়ে পড়ে। সাব্বির তার ভাইয়ের সাথে যাবে বলে তার বাবা শহর থেকে আনা অন্য একটি অ্যালার্ম ঘড়িতে রাত 2টার অ্যালার্ম সেট করে। দুজনেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সাব্বিরের ঘুম ভাঙলে সে ধড়ফড়িয়ে উঠে বসে। দেখে তার ভাই তার সাথে নেই। তার মানে সে রাতে মাছ ধরতে গিয়েছে, কিন্তু তাকে ডাকেনি। ঠিক তখনই অভ্র আসে। তার শরীর ভেজা। গতকাল রাতে অনেক ঝড় তুফান হয়েছে। অভ্র এসে তার কাঁধের জাল রেখে শরীর মুছে শুয়ে পড়ে। এদিকে সাব্বির বিছানা থেকে নেমে বাইরে গিয়ে দেখে, এ কি, এতগুলো মাছ! একদম বড় টুকরি ভরে আছে, আর মাছগুলোও মোটামুটি বেশ বড়ই। সাব্বির মাছ দেখছে, তখন তার মা এসে বলে, বাজি শয়তান, কাল রাইতে তোরা মাছ ধরতে গেছিলি না করছি, তারপরেও। না, আমি যাইতে চাইছিলাম, ভাই আমাকে নেয় নাই। আমি ঘুমাইয়া গেছি আর ভাই গেছে গা, আমাকে ডাকে নাই। কই ওই শয়তানে? ভাই একটু আগে আইয়া হইয়া পড়ছে। ঠিক আছে, ওই ঘুমাক।
তুই আয় আমার লগে, মাছগুলা নিয়া। দেখতে দেখতে বেলা গড়িয়ে দুপুর প্রায় শেষের দিকে, কিন্তু অভ্র এখনো ঘুম থেকে ওঠেনি। বিষয়টা সাব্বিরের কাছে কেমন যেন লাগলো। তার ভাই তো কখনো রাত জাগলেও এতক্ষণ ঘুমায় না। তাই সে অভ্রের কাছে গিয়ে তাকে খাওয়ার জন্য ডাকলো। অভ্র উঠে বসলো, তারপর তার ভাইয়ের সাথে টুকটাক কথাবার্তা বলে খাবার খেতে চলে যায় এবং খাবার শেষ করে এসে আবার শুয়ে পড়ে। দেখতে দেখতে রাত হয়ে যায়। সাব্বির শুতে এসে দেখে অভ্র ঘুম। সে তার মার কাছে গিয়ে যখন বলে, তখন তার মা বলে, সারা রাত মাছ ধরছে, তাই ক্লান্ত, যা তুইও ঘুমা। তারপর সাব্বির গিয়ে তার ভাইয়ের বুকে হাত রেখে তার দিকে দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। সাব্বির তার ভাই অভ্রকে অনেক ভালোবাসে, তাই সে চিন্তিত। পরদিন সকালে সাব্বির ঘুম থেকে ওঠে, কিন্তু অভ্র তখনও ওঠেনি। সাব্বির বাড়ির কাজ করতে শুরু করে তার মায়ের সাথে। গরুকে খাওয়ানো, তারপর ঘাস কাটা, উঠোন ঝাড়ু দেওয়া। কাজ করতে করতে দুপুর হয়ে গেল, কিন্তু এ কি, অভ্র এখনো ওঠে না কেন? আজকে তার মার মাথায়ও এই জিনিসটা বেশ নাড়া দেয়। তাই সে দেখার জন্য ঘরে গিয়ে অভ্রের গায়ে হাত রেখে দেখে অভ্রের শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। সাব্বির দ্রুত গিয়ে বদ্যি নিয়ে আসে। উনি কিছু পরীক্ষা নিরীক্ষা করে কিছু ওষুধ দেন এবং বলেন 3 দিন খাওয়াতে। এভাবে কেটে যায় 3 দিন। এই 3 দিনে অভ্র একবারও ঘুম থেকে ওঠেনি। কিন্তু সাব্বির অভ্রের পাশে শুয়ে ঘুমাচ্ছিল। হঠাৎ রাতে পানির খলখলানি আওয়াজে তার ঘুম ভেঙে যায়। সে পাশে তাকিয়ে দেখে অভ্র নেই। তাই সে উঠে বসে পড়ে এবং বিছানা থেকে নেমে ঘরের জানালার সামনে গিয়ে দেখে অভ্র তাদের বাড়ির সামনে খালের মাঝখানের পানিতে নেমে দাঁড়িয়ে আছে এবং হঠাৎ করে একটি মাছ হাত দিয়ে ধরে সে কচাত করে খেয়ে নিচ্ছে। এমন সময় 5-6টা মাছ ধরে খেয়ে নিল। এইসব দেখে ভয়ে আঁতকে উঠে সাব্বির এবং দ্রুত সে বিছানায় শুয়ে ঘুমের ভান করে থাকে। কিছুক্ষণ পর সাব্বির ঠাওর করে কেউ ঘরে ঢুকেছে এবং বিছানায় শুয়েছে। ভয়ে সাব্বির ওইভাবেই শুয়ে থাকে। পরদিন সকালে অভ্র ঘুম থেকে উঠে ঘরের সামনে আসন করে বসে আছে, চোখ বন্ধ করে। তখন সাব্বির এসে বলে, কে তুমি? আমার ভাই কই? কে মানে? পাগল হইছস? আমি জানি তুমি আমার ভাই না। আমি তোমার কালকে দেখেছি তুমি খালে নাইমা কেমনে হাত দিয়ে মাছ ধইরা আবার কাঁচা খাইয়াছিলে। সত্যি কও, কে তুমি? আমার ভাই কই? হি 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 হি, তুই দেখছস? তাইলে তো কি হে কি করবি? তুমি আমার ভাইয়ের শরীর ছাইড়া দাও। আমি জানি তুমি ভালো ভূত, নইলে আমি মাকে কইয়া দিমু। এ আইসে কইয়া দিমু? যা গো যা। তুই যদি কাউরে কিছু কইছস তাইলে তোকে মাইরা ফেলমু। এই কথা শুনে সাব্বির আর কিছুই বলতে পারল না। তাই সে চুপচাপ সেখান থেকে চলে আসলো। এরপর সাব্বির অনেক চিন্তা ভাবনা করে, মাকে বিষয়গুলো বলতে হবে, তা না হলে যে ভাইকে ঠিক করা যাবে না। গত কয়েকদিনে অভ্র বেশ শুকিয়ে গিয়েছে, তার গালগুলোও বেশ ভিতরে ঢুকে গিয়েছে, চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে। সাব্বির দেখে তার মা রান্নাঘরে বসে রান্না করছে আর তার ভাই ঘরে শুয়ে আছে। তাই সে দৌড় মেরে মায়ের কাছে গিয়ে কিছু বলতে যাবে, ঠিক তখনই রান্নাঘরের দরজায় অভ্র দাঁড়িয়ে আছে আর মুচকি হাসছে। সাব্বির অভ্রকে দেখে কিছু না বলে কথা ঘুরিয়ে বলে খাবারের কথা। এইবারও সে বলতে পারল না। এভাবে চলার পর একদিন রাতে সাব্বিরের ঘুম ভেঙে গেলে সে শুনতে পায় বাইরে বৃষ্টি হচ্ছে এবং পানির আওয়াজ হচ্ছে। সাব্বির এবং তার মা দুজনই জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখে অভ্র খালে নেমে হাত দিয়ে মাছ ধরে তা কাঁচা চিবিয়ে খাচ্ছে। তার মুখে আর হাতে মাছের টাটকা রক্ত। এই দৃশ্য দেখতে দেখতে যখন সাব্বির ও তার মা পলক ফেলল, অমনি অভ্র তাদের সামনে থেকে উধাও। তাদের পিছন থেকে হঠাৎ আওয়াজ আসে, তোমরা সব দেখে ফেলেছো? হা 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 হা।
ভালো ভালো, এখন যাও, এখন থেকে আমি ঘুমাবো। এই বলে অভ্র বিছানায় এসে ঘুমিয়ে পড়ে। সাব্বির ও তার মা তাকিয়ে থাকে। সকাল হতেই অভ্রর বাবাকে খবর পাঠানো হয় এই ঘটনার। অভ্র বাবার বাড়ি এসে দেখে অভ্র উঠোনে বসে ঘুমাচ্ছে। সে কিছু না বলে ঘরে চলে যায়। গিয়ে সব ঘটনা শোনার পর সে বলে এখনই ওঝাকে ডেকে আনবো। কিছুক্ষণ পর সে বাড়ি ফিরে এসে বলে ওঝা রাতে আসবে। তখন অভ্র চোখ খোলে এবং মুচকি হাসে। ও বিছানা থেকে উঠে ঘর থেকে বের হয়ে যায়। সে আবারও কিছুক্ষণ পর ফিরে এসে বলে, ওঝা ওঝা সে আসবে না, হা 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 হা। এই বলে তার ঘরে ঢুকে শুয়ে পড়ে। তার বাবা সবাইকে বলে, তোমরা চিন্তা করো না। এভাবে দেখতে দেখতে রাত পার হয়ে গেল, কিন্তু ওঝা তো এলো না। তাই পরদিন সকালে তার বাবা আবার গেল, গিয়ে দেখে ওঝা শুয়ে আছে। তাকে বলল, আপনি বললেন কাল আসবেন, কই আসলেন না তো? আমি আপনার বাড়ির পথে রওনা হয়েছিলাম, কিন্তু পথে ওই শয়তানটা আমাকে বাধা দেয়। বড় একটা গাছের ডাল আমার উপর ছুঁড়ে মারে। আমি বাঁচলেও আমার পায়ে বেশ আঘাত লাগে। এটি শোনার পর অভ্রর বাবা আর কিছু না বলে হতাশ হয়ে ফিরে এলো। তাকে দেখে অভ্র বলে, হি 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 হি, ওঝাকে দিয়ে কিছু হলো না, আর কিছু হইবও না। তারপর সবাই বসে আছে। হঠাৎ অভ্রর মা বলল, পাশের গ্রামে এক হুজুর আছে, উনি এসবে বেশ পারদর্শী, ওনার কাছে যাও। যেমন কথা তেমন কাজ। অভ্রর বাবা উঠে পড়ল পাশের গ্রামের জন্য। এইবার সাথে সাব্বির ও গেল। সেখানে গিয়ে, হুজুর, আমি আপনার কাছে অনেক বিপদে পড়ে এসেছি, আমাকে সাহায্য করুন। কি হয়েছে বলো? আমাকে মাফ করো, আমি পারবো না। এ অনেক শক্তিশালী আর বদ একটা অশরীরী। কিন্তু তোমরা চলে যাও। এই বলে হুজুর চলে গেলেন। তারপর আর কোনো উপায় না পেয়ে বাড়ি এসে পড়লেন। সেদিন রাতে অভ্র উঠানে বসে আছে, আর তার মা এবং বাবা ও সাব্বির বাড়ির দরজার সামনে বসে আছে। তুই তুই কেন এসেছিস? তুই তো বলেছিস তুই আসবি না, তাহলে কেন? আমি জানি তুই কত বড় শয়তান। তুই যদি জানতে পারতি তাহলে আমাকে আসতে বাধা দিতি, তাই তোকে বুদ্ধিতে হারালাম। তুই কাজটি ঠিক করিস নে। এই বলে সে এদিক ওদিক তাকিয়ে একটি বাঁশের ভাঙা সূচালো টুকরো নিয়ে অভ্রর গলায় ধরে বলে, চলে যা বলছি, না হলে আমি একে মেরে ফেলবো। চলে যা বলছি, চলে যা। এই বলে একটু ঢুকিয়ে দেয়, যার জন্য অভ্রর গলা দিয়ে রক্ত পড়তে শুরু করে। তখন আর কোনো উপায় না পেয়ে হুজুর বলে, আচ্ছা ঠিক আছে, তুই ওকে কোনো ক্ষতি করিস না, আমি চলে যাচ্ছি। কিন্তু একটু পানি তো খেতে পারি, এত দূর যখন এসেছি। এই ওকে পানি দে, দিয়ে বিদায় কর। সাব্বির পানি এনে হুজুরকে দিয়ে চলে যায়। তখন হুজুর পানির গ্লাস হাতে নিয়ে কিছু দোয়া পড়ে, আর অভ্র বলে ওঠে, এই তুই কি বলছিস? তুই না বললি তুই পানি খাবি? তোকে আবারও বুদ্ধিতে হারালাম। আমি তোকে এই পানির পাত্রে আটকালাম, দেখ। অভ্র পানির পাত্রে তার প্রতিবিম্ব দেখে ভাবে সে আসলেই আটকে গেছে এবং ছটফট করতে শুরু করে, আর তাকে ছেড়ে দেওয়ার জন্য আর্তনাদ করে। তখন হুজুর বলে সে যেন অভ্রের শরীর ছেড়ে চলে যায়। সাথে সাথে সে অভ্রের শরীর থেকে বের হয়ে যায় এবং অভ্র পাশে পড়ে যায়, আর দাঁড়িয়ে থাকে বিদ্যুটে দেখে এক অশরীরী।
যার দাঁতগুলো সূচালো এবং দেখতে জঘন্য কুৎসিত। তারপর হুজুর একটি ছোট বাক্স বের করে এবং ওই বাক্সটি অশরীরী এর দিকে এগিয়ে দিয়ে বলে, এখানে ঢোক, আমি তোকে মুক্ত করে দিব। তারপরে সেই অশরীরী ওই বাক্সে ঢুকে যায় এবং সবকিছু সেখানে স্বাভাবিক হয়ে যায়। তারপর সবাই অভ্রকে ঘরে নিয়ে শুইয়ে দেয় এবং ধীরে ধীরে তার হুঁশ ফিরে আসে। আর ওই দিকে হুজুর সেই বাক্সটি একটি নদীতে ফেলে দেয়।